ক্লাস তোমরা অডিওটা বন্ধ করো, ক্লাসের ডিস্টার্ব হবে। তোমাদের প্রশ্ন থাকলে পরে প্রশ্ন করিও, অডিওটা একটু বন্ধ করো। মানুষের খাদ্য পরিপাক প্রণালী। গত ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে মানুষের প্রধান সুষম খাদ্য হিসাবে 6টি উপাদান সম্পর্কে আমি তোমাদেরকে বলেছি। একটা হচ্ছে শর্করা, প্রোটিন, আমিষ, ভিটামিন, খনিজ লবণ এবং ফুড। এই 6টি উপাদানের মধ্যে 3টি উপাদান মানুষের কোষের সাথে সরাসরি মিশে যায়। একটা হচ্ছে কি ভিটামিন, খনিজ লবণ, পানি। এবং আর বাকি 3টি তথা শর্করা, প্রোটিন এবং লিপিড তথা স্নেহদ্রব্য উপাদান। এই 3টি উপাদান হচ্ছে বৃহৎ খাদ্যের বৃহৎ অণু। এই খাদ্যের বৃহৎ অণুগুলো ভেঙে ক্ষুদ্র অণুতে পরিণত হতে হয়। যতক্ষণ পর্যন্ত খাদ্যের এই বৃহৎ 3টি অণু তথা শর্করা, প্রোটিন এবং তোমার স্নেহদ্রব্য উপাদানগুলো যতক্ষণ পর্যন্ত বৃহৎ অণু থেকে ক্ষুদ্র অণুতে পরিণত হবে না, মানব দেহের মধ্যে পরিণত হবে না, ততক্ষণ পর্যন্ত এটা মানব দেহের কোনো কাজেই আসবে না। তাই এই বৃহৎ 3টি অণুর অর্থাৎ খাদ্যের উপাদান তথা শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, এই 3টি খাদ্যের উপাদান কোন কোন এনজাইমের কারণে এটা ভেঙে মানুষের তথা মানব দেহের মধ্যে গ্লুকোজ উৎপন্ন হয়। এবং আমি সেই সম্পর্কে আজকে আমি তোমাদের আলাপ করতেছি। আমি আবার বলতেছি যে মানুষের খাদ্য পরিপাক প্রণালীর মধ্যে মানুষ কর্তৃক গৃহীত যে বৃহৎ অণু বলতে এখানে বোঝানো হয়েছে শর্করা, আমিষ এবং স্নেহদ্রব্য। এই 3টি খাদ্যের উপাদান, এই 3টি উপাদান হচ্ছে বৃহৎ অণু। এই বৃহৎ অণুগুলো ভেঙে ক্ষুদ্র অণুতে পরিণত হলেই তাহলে কি পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়। আর এই 3টি বৃহৎ অণু যদি কি তোমার পরিপাক ভেঙে যদি ক্ষুদ্র অণুতে পরিণত না হয়, তাহলে এগুলো কখনো মানব দেহের মধ্যে কোনো কাজে আসবে না। এই জন্য আমি একটি চার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি যে খাদ্যের উপাদান। প্রথমে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি শর্করা, তথা হচ্ছে কি কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট বা শর্করা আমরা চিনি ভাত, রুটি, চিনি। এই 3টি খাদ্য উপাদানকে তথা শর্করাকে ভাঙার জন্য, বৃহৎ অণুকে ভেঙে ক্ষুদ্র অণুতে পরিণত করার জন্য যেই এনজাইম কাজ করে, প্রথম এনজাইম কাজ করে টায়ালিন, অ্যামাইলোজ, মাল্টেজ, সুক্রেজ। এই 4টি এনজাইমকে একত্রে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। এই 4টি এনজাইমের কার্যকারিতায়, এই 4টি এনজাইমের সহায়তায় বৃহৎ অণু তথা শর্করা বা ভাত, রুটি, চিনি, আদা, শাকসবজি সেগুলো ভেঙে মানব দেহের মধ্যে শেষ পর্যন্ত গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজে পরিণত হলেই তখন আমরা বুঝবো এটা পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়েছে। যদি গ্লুকোজে পরিণত না হয় তাহলে আমরা বুঝবো যে ওই দেহের মধ্যে, মানব দেহের মধ্যে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়নি তথা এনজাইমগুলো সঠিকভাবে কাজ করেনি। দ্বিতীয় যেটা বললাম আমিষ বা প্রোটিন। আমিষ এবং প্রোটিন হিসেবে আমরা চিনি মাছ, মাংস, ডাল। এই মাছ, মাংস, ডাল
এদের মধ্যে থাকা প্রোটিনগুলোকে বা আমিষগুলোকে ভাঙার জন্য যে এনজাইম কাজ করে, সেই এনজাইমগুলো হচ্ছে পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনো অ্যাসিড। এই এনজাইমগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এগুলো মনে না রাখলে তোমাদের পরবর্তীতে ক্লাসে আমার সমস্যা হবে, তাই এগুলো এই চারটা একটু মনে রাখতে হবে। পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন। এই এনজাইমগুলোর প্রভাবে, এই এনজাইমগুলোর সহায়তায় আমিষ তথা মাছের মধ্যে, মাংসের মধ্যে, ডালের মধ্যে থাকা প্রোটিনগুলো বৃহৎ অণুগুলোকে বেঁকে ক্ষুদ্র অণুতে পরিণত করে। করার পরে এই আমিষ থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে যে কি অ্যামিনো অ্যাসিড। সরকার হ্যাঁ, তমু তোমার সাউন্ডটা একটু মিউট করো। মাছ, মাংস, ডাল। তাহলে এই আমিষগুলো ভাঙার জন্য যে এনজাইম, আমি আবার বলতেছি, যে এনজাইম, সেই এনজাইমগুলো পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন। এই এনজাইমগুলোর প্রভাবে আমিষটা ভেঙে অ্যামিনো অ্যাসিড। আমি তোমাদেরকে এখানে অ্যামিনো অ্যাসিডের, আমি তোমাদের সেটা ক্লাস হয়নি, আমাদের যে 22 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, সেখানে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি সক্রিয়, আর 2 ধরনের অ্যামিনো অ্যাসিড, এটা তোমার পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমি বলবো। আজকে আমি যে আবার শেষ শেষ পর্যায়ে যেটা বলতেছি, স্নেহদ্রব্য, যেটাকে লিপিড হিসেবে চিহ্নিত করা হয়, সেই লিপিড হিসেবে চিহ্নিত করা হয় ভোজ্য তেল, ঘি, মাখন এবং প্রাণীজ চর্বি। এগুলো আমরা মানুষেরা গ্রহণ করলে এই তোমার স্নেহদ্রব্য তথা লিপিড পরিপাক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে এনজাইমগুলো কাজ করে, সেই এনজাইমগুলো হচ্ছে কি লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ এবং লেসিথিন। কোলেস্টেরল এস্টারেজ, এটা কিন্তু কোলেস্টেরল আলাদা না, কোলেস্টেরল এস্টারেজ একটা শব্দ। এখানে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, লেসিথিন। এই এনজাইমগুলোর প্রভাবে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল নামক লিপিড উৎপন্ন হয়, ফলে মানুষের দেহের মধ্যে তোমার পরিপাক ক্রিয়া সম্পন্ন করে। এই টোটাল শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, এটা পরিপাক হওয়ার জন্য যে যে এনজাইমগুলো কাজ করে, এই এনজাইমগুলো কাজ করার জন্য তথা পরিপাক ক্রিয়া সম্পন্ন করার জন্য যে তোমার 2 ধরনের ধারাবাহিক পদ্ধতি অবলম্বন করতে হয় মানব দেহে। একটা হচ্ছে কি যান্ত্রিক পরিপাক, আরেকটা হচ্ছে কি রাসায়নিক পরিপাক। তাহলে যান্ত্রিক পরিপাক কি? যান্ত্রিক পরিপাক হচ্ছে পরিপাকের সময় যে প্রক্রিয়ায় গৃহীত খাদ্যের পরিশোষণযোগ্য অংশ জীবাণু, কলাৎকরণ এবং পৌষ্টিক নালী অতিক্রমের সময় নালীর বিভিন্ন অংশ বাহিত হয়ে, আমি আবার বলতেছি যে যান্ত্রিক পরিপাক ক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত খাদ্যবস্তু, জীবাণু, অর্থাৎ দাঁত দিয়ে আমরা খাদ্য চেবাই, চর্বণ করি, জীবাণুর পরে সেটাকে আমরা গলাৎকরণ করি, গলাৎকরণ করার পরে এই খাদ্যগুলো গলবিল হয়ে অন্ননালী হয়ে সেগুলো পাকস্থলীতে যাওয়া পর্যন্ত অবস্থাটাকে বলা হচ্ছে যে কি যান্ত্রিক পরিপাক ক্রিয়া। এরপরে যেটা বলা হচ্ছে যে কি রাসায়নিক প্রক্রিয়া। যান্ত্রিক পরিপাক ক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে অবস্থা হবে, যেমন
এখানে আমি তোমাদেরকে কতগুলো এনজাইমের কথা আমি তোমাদেরকে বলেছি, যে এনজাইম টায়ালিন, অ্যামাইলোজ, মল্টেজ, সুক্রেজ, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল, এস্টারেজ, লেসিথিন। এই এনজাইমের প্রভাবে খাদ্যগুলো তথা শর্করা যখন গ্লুকোজে পরিণত হবে, উক্ত এনজাইমগুলোর প্রভাবে শর্করা জাতীয় খাবার তথা ভাত, রুটি, চিনি, শাক, সবজি যেগুলো আছে, যেটার মধ্যে তোমার শর্করা আছে, সেই শর্করাগুলোর সাথে যখন টায়ারিন কাজ করবে, অ্যামাইলোজ কাজ করবে, মল্টেজ কাজ করবে, সুক্রোজ কাজ করবে, কাজ করার ফলে শর্করা থেকে যখন গ্লুকোজে পরিণত হবে, তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে যে রাসায়নিক প্রক্রিয়া অথবা রাসায়নিক পরিপাক। আমি আবার বলতেছি, যান্ত্রিক পরিপাক হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত খাদ্য বস্তুকে তুমি কি জীবাণু গলাৎকরণ করা, এবং গলাৎকরণ করার পরে যখন খাদ্য পাকস্থলীতে যাবে, পাকস্থলীতে যাওয়ার পরে সে খাদ্য 2 ঘন্টা পর্যন্ত স্থির থাকবে সেখানে, এবং পাকস্থলীর প্রাচীর থেকে বিভিন্ন ধরনের HCl নিঃসৃত হবে। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়ে সেই খাদ্য বস্তুকে তোমার কি ব্যাকটেরিয়া মুক্ত করবে। ব্যাকটেরিয়া মুক্ত হওয়ার পরে সেই খাদ্যগুলো তোমার কি তরলে পরিণত হবে। ওই তরল অবস্থাটাকে বলা হচ্ছে কায়েম অথবা মন্ড। কায়েম অথবা মন্ড বলা হয়। এই মন্ডকৃত বা কায়েমকৃত খাদ্যগুলোর মধ্যে রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। এই রাসায়নিক প্রক্রিয়া শুরু হওয়ার জন্য যে বিভিন্ন ধরনের এনজাইম বিভিন্ন জায়গায় কাজ করে, তাহলে বিভিন্ন ধরনের এনজাইম কাজ করার পরে তোমার শর্করা গ্লুকোজে পরিণত হবে, আমিষ তোমার অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, স্নেহদ্রব্য তথা লিপিড তোমার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। এই পরিণত হলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ ইত্যাদি খাদ্যে পরিণত হলে তখন সেটাকে আমরা বলবো যে কি রাসায়নিক পরিপাক। এইটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সময় দিলাম 1 মিনিট। প্রশ্ন আছে? কারো কি প্রশ্ন আছে? কাকলি, নোবা, কাকলি, নোবা, তোমাদের কোনো কারো প্রশ্ন আছে? রিদিতা, তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই। আচ্ছা, এখন আসো আমরা, তাহলে আমি এই জিনিসটা মুছে দিতে পারি, তাই নাকি? এখন আমি যেটা তোমাদেরকে আমি পড়াবো সেটা হচ্ছে মুখগহ্বরে খাদ্য বস্তু। তাহলে আমাদের দুইটা পদ্ধতি যেটা আছে, একটা যান্ত্রিক পরিপাক আর একটা রাসায়নিক পরিপাক। এই যান্ত্রিক পরিপাকের মধ্যে আমাদের খাদ্যটা প্রথমেই মুখগহ্বরেই যায়। আমরা 2 হাত ধরে সর্বপ্রথম আমরা মুখগহ্বরে, তাহলে মানুষের গৃহীত খাদ্য সর্বপ্রথম মুখগহ্বরে যায়। মুখগহ্বর থেকে আবার সেই মুখগহ্বরে গৃহীত খাদ্য বস্তু যে বিভিন্ন স্বাদ, গন্ধ আমরা স্নায়ুর মাধ্যমে আমরা নিই, নেওয়ার পরে সেখানে আমরা 4 ধরনের দাঁত, 4 ধরনের দাঁতের মাধ্যমে সেই খাদ্যগুলোকে আমরা চর্বণ করি। একটা হচ্ছে কি ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। কয়টি দাঁতের কথা বললাম? 4 ধরনের। একটা হচ্ছে যে কি তোমার ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই 4 ধরনের মাধ্যমে মুখগহ্বরের খাদ্য পরিপাক করাচ্ছি আমি এখন তোমাদেরকে। যে খাবারগুলো যে আমরা শর্করা খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, লিপিড জাতীয় খাদ্য, যে খাবারগুলো আমরা মুখগহ্বরে দিয়ে থাকি, সেখানে কিভাবে যান্ত্রিক পরিপাক ক্রিয়া হয়, এবং আমরা মুখগহ্বরে দেওয়ার পরে
সেই খাদ্যগুলোর স্বাদ গন্ধ আমরা বিভিন্ন স্নায়ুর মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি। গ্রহণ করার পরে দ্বিতীয় কাজ হচ্ছে কি দাঁত দিয়ে। তাহলে দাঁত বলতে সেখানে আমাদের কয় ধরনের দাঁত আছে? 4 ধরনের। একটা হচ্ছে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আমি লিখে দিচ্ছি। 4 ধরনের দাঁতের মধ্যে ইনসিসর 2, ক্যানাইন 3, প্রিমোলার 4 হচ্ছে কি মোলার। এই 4 ধরনের দাঁতের মাধ্যমে প্রথমে খাদ্য গৃহীত হওয়ার পরে মুখগহ্বরে নেওয়ার পর আমাদের এই খাদ্যগুলো আমরা 4 ধরনের দাঁতের মাধ্যমে এগুলাকে চর্বণ করি। চিবানোর পরে, হ্যাঁ বলো। এগুলো আবার বলতাম। বোর্ড এটা দেখা যাচ্ছে না? এখনো দেখা যাচ্ছে না? বোর্ড তো দেখা যাওয়ার কথা, আজকে তো পর্যাপ্ত আলো দিয়েছি আমি এখানে। এখন ঠিক আছে? মুখগহ্বরের যে খাদ্যগুলো আমরা প্রথমে পরিপাক্রিয়ার জন্য যেটা বলছি মুখগহ্বরের যেটা আমরা খাদ্য পরিপাক যান্ত্রিকভাবে যেটা বললাম, প্রথমে খাদ্য বলতে সেখানে শর্করা জাতীয় খাদ্য। আমরা 3 ধরনের খাদ্যের কথাই বারবার মনে রাখবো, বাকি 3টা তো আমাদের কোষের সাথে মিশে যায়। 3 ধরনের খাদ্য হচ্ছে শর্করা, আমিষ এবং কি লিপিড। এই 3 ধরনের খাদ্য যখন আমরা মুখগহ্বরে দিই, সেখানে 4 ধরনের মুখগহ্বরে দেওয়ার পরে আমার স্নায়ুর মাধ্যমে সে খাবারের স্বাদ এবং গন্ধ নেওয়ার পর আমরা দাঁতের মাধ্যমে সেই খাদ্যগুলোকে আমরা যে চর্বণ করে থাকি, অর্থাৎ চিবাই। একটা হচ্ছে ইনসিসর দাঁত, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই 4টি দাঁতের মাধ্যমে সে খাদ্যগুলোকে যে চর্বণ করার পর, চিবানোর পর আমরা গলবিল হয়ে অন্ননালী হয়ে সেগুলো কোথায় চলে যায়? পাকস্থলীতে চলে যায়। এবং পাকস্থলীতে আমরা পাকস্থলীতে যাওয়ার পরে সে খাদ্যগুলো যে সেখানে 2 ঘন্টা পর্যন্ত, আমি পূর্বেও বলেছি 2 ঘন্টা পর্যন্ত সেগুলো তোমার যে সেখানে থাকে এবং HCl এর মাধ্যমে, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে সেগুলোর মধ্যে সে খাবার অর্থাৎ চর্বণকৃত খাবার যেগুলো গলবিল এবং অন্ননালী হয়ে পাকস্থলীতে গিয়েছে, সেই খাবারগুলোকে ব্যাকটেরিয়া মুক্ত করে। ব্যাকটেরিয়া মুক্ত করার পরে সেখান থেকে সেই খাদ্যগুলো 2 ঘন্টা পর্যন্ত যেহেতু সেখানে স্থির থাকে, তখন সেই খাবারগুলো যে তোমার সেখানে তরলে পরিণত হয়। তো তরলে পরিণত হলে যে চর্বণকৃত অর্থাৎ জীবাণুকৃত যে খাবারগুলো তরলে পরিণত হওয়ার অবস্থাটাকে বলা হচ্ছে কি কায়েম। কি বলা হয়? কায়েম। এই কায়েমকৃত খাবারগুলো, তরলকৃত খাবারগুলো পরবর্তীতে রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কি প্রক্রিয়ায়? রাসায়নিক প্রক্রিয়া। এখন রাসায়নিক প্রক্রিয়ার আগে আমি যে 4 ধরনের দাঁতের কথা এখানে বলেছি, আমরা জানি আমাদের 32টা দাঁত আছে। তাহলে 32টা দাঁতের একটা দন্ত সংকেত আছে, দন্ত সংকেত। তোমরা ইচ্ছা করলে খাতায় লিখে রাখতে পারো যে এই দন্ত সংকেতটা 4 ধরনের দাঁতের এই দন্ত সংকেত হচ্ছে কি, একটা I2, আই মানে হচ্ছে ইনসিসর, এরপরে আছে কি ক্যানাইন। ক্যানাইন হচ্ছে
C3 প্রিমোলার P2 এবং মোলার হচ্ছে 3। একইভাবে নিচে লিখো I2 C3 P2 M3 সমান এখানে দুইটা তাহলে 3 5 আমাদের এখানে ভুল হয়েছে। এটা হবে কি ক্যানাইন 1 সংখ্যাগুলো যোগ করো 2 3 4 5 8 গুণ 2 8 গুণ সমান 3। নিচে আমরা এখন 2 2 কেন? এখন তোমার দন্ত সংকেতটা ভালো করে বুঝে নাও। I2 হচ্ছে ইনসিসর I2, অর্থাৎ আমাদের সামনের যে দাঁতগুলো আছে এই সামনের দাঁতগুলো হচ্ছে কি ইনসিসর। আর ক্যানাইন দাঁত যেগুলো আছে সেগুলো হচ্ছে কি একটু সুচালু, এই যে একটু সুচালু ধরনের খাড়া ধরনের এই দাঁতগুলো হচ্ছে কি এই যে তোমার যে একটা উপরে একটা নিচে একটা এরকম আমাদের মোট হচ্ছে কি চারটা, এই জন্য 2 দিয়ে এখানে 3 2 1 2। কথা বলবে না, তোমাদের পরিবারে কথা বলা হচ্ছে, ওখানে বন্ধ করতে বলো, কথা বলতে নিষেধ করো। এখানে 2 1 এখানে 2 এর সাথে 1 এর যোগ করবা, এটা যোগ করবা, এটা যোগ করার পর 8। তাহলে এই 8 এর ডবল আমরা 2 দিয়ে গুণ করব, গুণ করলে 16 পাবো আমরা। এইদিকে 16, তাহলে 16 যোগ করলে উপরের, অর্থাৎ আমাদের এখানে ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল, উপরে ম্যাক্সিলার মধ্যে আমাদের 16টা দাঁত, নিচে ম্যান্ডিবলের মধ্যে 16টা দাঁত, মোট 32টা দাঁত দিয়েই আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই গৃহীত খাবারগুলোর চর্বণের মাধ্যমে আমরা সেগুলো গলাৎকরণ করে সেই খাদ্যগুলো কি পাকস্থলীতে যায়। পাকস্থলীতে যাওয়ার পরে সেখানে 2 ঘন্টা পর্যন্ত সেই খাবারটা থাকে। যে 2 ঘন্টা থাকায় সেই খাবারগুলোর মধ্যে HCl নিঃসৃত হয়। HCl নিঃসৃত হওয়ার পরে সেই খাবারগুলো ব্যাকটেরিয়া মুক্ত হয়। ব্যাকটেরিয়া মুক্ত হওয়ার পরে খাবারগুলো তরলে পরিণত হয়। এই তরলে পরিণত হওয়ার অবস্থাটাকে বলা হচ্ছে যে কি কায়েবাম মন্ড। এরপরেই আমাদের আছে কি রাসায়নিক প্রক্রিয়া, রাসায়নিক পরিপাক। এখন আসো এই রাসায়নিক পরিপাকের মধ্যে মুখগহ্বরের মধ্যে আমরা রাসায়নিক পরিপাকের মধ্যে মুখগহ্বরের মধ্যে যখন আমরা খাবার দিই তখন সেখানে বিভিন্ন এনজাইম নিঃসৃত হয়। এই বিভিন্ন এনজাইম নিঃসৃত হয়, যেমন আমরা জানি যে কি মুখগহ্বরে রাসায়নিক পরিপাক, এই রাসায়নিক পরিপাকের মধ্যে মুখগহ্বরের রাসায়নিক পরিপাকের মধ্যে আমরা যে শর্করা মুখগহ্বরে যে জটিল শর্করা সে জটিল শর্করা যখন আমরা মুখগহ্বরে দিয়ে থাকি, দাঁত দিয়ে চর্বণ করাটা হচ্ছে কি তোমার যান্ত্রিক পরিপাক। এই দাঁত দিয়ে চর্বণ করার সময় আমরা জানি যে আমাদের বিভিন্ন গ্রন্থি আছে, সাবলিঙ্গুয়াল গ্রন্থি আছে, প্যারোটিড গ্রন্থি আছে, তোমার হচ্ছে কি লিঙ্গুয়াল গ্রন্থি। এই যে বিভিন্ন গ্রন্থি থেকে আমাদের লালা নিঃসৃত হয়। এই লালা নিঃসৃত হওয়ার সাথে সেখানে বিভিন্ন ধরনের এনজাইম
নিঃসৃত হয়ে মুখগহ্বরের মধ্যে তোমার এই শর্করার মধ্যে প্রথমে থায়ালিন, ওই যে আমরা পূর্বের যে একটা চক দেখালাম, চক জটিল শর্করার মধ্যে থায়ালিন শর্করার মধ্যে নিঃসৃত হয়ে, ভালো করে খেয়াল করো যে রাসায়নিক পরিপাকের মধ্যে তোমার থায়ালিন নিঃসৃত হয়ে, এই যে থায়ালিন এনজাইম আমরা পূর্বের যে ক্লাসের মধ্যে একটু আগে আমি যে তোমাদের চক আকারে যে এনজাইমগুলো রেখে দিয়েছি, সেই এনজাইমের মধ্যে জটিল শর্করা মুখগহ্বরের মধ্যে, এই মুখগহ্বরের মধ্যে দাঁত দিয়ে চর্বণ করা, স্বাদ নেওয়া, এগুলো হচ্ছে কি তোমার কি যান্ত্রিক পরিপাক। কিন্তু রাসায়নিক পরিপাকের মধ্যে যেটা আমরা এখন রাসায়নিক পরিপাক করতেছি, তাহলে মুখগহ্বরের মধ্যে জটিল শর্করাকে থায়ালিন নামক এনজাইমের প্রভাবে, থায়ালিন নামক এনজাইমের কার্যকারিতায়, থায়ালিন নামক এনজাইমের প্রভাবে এই জটিল শর্করাটা মল্টুজে পরিণত হবে। কোথায়? মল্টুজে পরিণত হবে। এই প্রক্রিয়া, রাসায়নিক এই প্রক্রিয়াটা সংঘটিত হয় কোথায়? মুখগহ্বরে। এরপরে একই কাজটা মল্টুজটা আবার এই মল্টুজ শর্করা তথা কার্বোহাইড্রেটটা থায়ালিন নামক এনজাইমের কার্যকারিতায় প্রথমে মল্টুজে পরিণত হবে, আবার মল্টুজটা ভেঙে মল্টেস নামক এনজাইম অর্থাৎ সাবস্ট্রেট বস্তুর নামে, অর্থাৎ মল্টুজের নাম অনুসারে এনজাইমের নামকরণ করা হয়েছে। এই এনজাইমের কার্যকারিতায় মুখগহ্বরের মধ্যে এই জটিল শর্করা তথা কার্বোহাইড্রেট মল্টেস এনজাইমের কার্যকারিতায় মল্টুজটা ভেঙে গ্লুকোজে পরিণত হবে। কিসে পরিণত হবে? গ্লুকোজে। তাহলে আমাদের পরিপাক ক্রিয়াটা মুখগহ্বরের মধ্যে আমি তিন ধরনের খাবারের মধ্যে আমি শুধুমাত্র শর্করা নিয়ে আলাপ করতেছি। আমি এখানে মুখগহ্বরের মধ্যে আমি এখানে কোনো প্রোটিন নিয়েও আলাপ করি নাই এবং লিপিড নিয়েও আলাপ করি নাই। আমি শুধুমাত্র কিভাবে শর্করাটা গ্লুকোজে পরিণত হলো মুখগহ্বরে সেটাই দেখালাম। তাহলে আমাদের যে গৃহীত খাদ্যবস্তু তথা শর্করা মুখগহ্বরের মধ্যে রাসায়নিক প্রক্রিয়া, এই রাসায়নিক পরিপাক ক্রিয়া হওয়ার আগে যে আমাদের যে যান্ত্রিক পরিপাক হবে, যান্ত্রিক পরিপাক হওয়ার পরে রাসায়নিক তোমার পরিপাক শুরু হয়। এই রাসায়নিক পরিপাক শুরু হওয়ার মুখগহ্বরের মধ্যে জটিল শর্করা থায়ালিন, মনে রাখতে হবে এনজাইমগুলো, থায়ালিন নামক এনজাইম, এই এনজাইমটা আমাদের মধ্যে যে খাবার মুখে যখন দিই তখন লালা নিঃসৃত হয়, লালা বের হয়। এই লালা নিঃসৃত হওয়ার সাথে এখানে থায়ালিন নামক এনজাইম থাকে, সেই এনজাইমটা শর্করার সাথে মিশে গিয়ে এই জটিল শর্করাটাকে ভেঙে, আমি বারবার বলতেছি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য যে থায়ালিন নামক শর্করা, এই থায়ালিন শর্করাটা যে থায়ালিন নামক এনজাইম, এই এনজাইমটা শর্করাকে ভেঙে, এই ভাঙার পরে এখানে প্রথমে তোমার একটি কার্বোহাইড্রেট তৈরি করে, সেটার নাম হচ্ছে কি মল্টুজ। একই মুখগহ্বরের মধ্যে আরেকটা এনজাইম যেটা হচ্ছে কি মল্টেস, অর্থাৎ মল্টুজের নাম অনুসারেই এনজাইমের নামকরণ করা হয়েছে মল্টেস নামের এনজাইমের নামের শেষে সব সময় মনে রাখবা যে এচ উচ্চারিত হয়, এচ কিছু কিছু এনজাইম ছাড়া, এবং এই নামের শেষে এই মল্টেসের উপর কাজ করার পর, মল্টেসের উপর কার্যকারিতা হওয়ার পর, মল্টেসের উপর মল্টেস সহায়তা করার পর গ্লুকোজে পরিণত হয়। তাহলে এই গ্লুকোজে পরিণত হলো তো কোথায়? মুখগহ্বরে। এই মুখগহ্বরের মধ্যে আমিষ পরিপাক,
আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমিষ পরিপাক। আমিষ পরিপাক শর্করার মধ্যে আমরা কি পেলাম, গ্লুকোজ পেলাম। এখন যেটা পড়ছি সেটা হচ্ছে যে আমিষ পরিপাক। মুখগহ্বরের লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে কোনো প্রোটিওলাইটিক এনজাইম না থাকায় এখন শর্করা যেটা যে ভেঙে গ্লুকোজে পরিণত হয়, ওই মুখগহ্বরের মধ্যে লালার সাথে কোন ধরনের প্রোটিওলাইটিক এনজাইম তথা প্রোটিনের এনজাইম, যে এনজাইমগুলো আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে চার্ট আকারে দেখিয়েছি, পেপসিন, যে কাইমোট্রিপসিন, এই যে বিভিন্ন এনজাইমগুলো, সেখানে মুখগহ্বরের মধ্যে কোন ধরনের কি নেই, এনজাইম নেই। এই এনজাইম না থাকার কারণে সেখানে তোমার যে আমিষের পরিপাক হয় না, ঠিকমতো আমিষের পরিপাক, এখানে মুখগহ্বরে এনজাইম না থাকায় এখানে যে আমিষ জাতীয় খাদ্যের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না এবং কোনো পরিপাক না। আর আর 5 মিনিট সময় আছে, 5 মিনিট সময় আছে, এই 5 মিনিট পর্যন্ত ধৈর্য ধরো। আমিষ পরিপাক কেন, তো আর 5 মিনিট সময় আছে বাবা। আমিষ পরিপাক যেটা আমি তোমাদেরকে যেটা বোঝাচ্ছি এটা একটু শেষ করি, তারপরে তোমাদেরকে বলবো। মুখগহ্বরের মধ্যে আমরা যে পরিপাক ক্রিয়া, রাসায়নিক পরিপাক প্রক্রিয়া হওয়ার পরে গ্লুকোজ পেলাম। আমিষ পরিপাক হচ্ছে যে মুখগহ্বরের মধ্যে আমিষের কোনো পরিপাক ক্রিয়া হয় না, যেহেতু লালার সাথে কোনো ধরনের আমিষের এনজাইম থাকে না, এই জন্য সেখানে কোনো ধরনের আমিষের পরিপাক ক্রিয়া হয় না। কোথায়? মুখগহ্বরে। এরপরে যেখানে মুখগহ্বরের মধ্যে কোনো ধরনের যখন প্রোটিনের এনজাইম থাকে না, যখন পরিপাক ক্রিয়া হয় না, তাহলে প্রোটিন যেই রকম আছে সেই রকম এবং লিপিড যেই রকম আছে ঠিক সেই রকম যে 2 ধরনের খাবার, এই 3 ধরনের খাবার মধ্যে শুধুমাত্র মুখগহ্বরের মধ্যে শর্করাটাই রাসায়নিক পরিপাক ঘটে। বাকি 2 ধরনের খাবার যেগুলো আছে, একটা হচ্ছে আমিষ পরিপাক আর একটা হচ্ছে লিপিড পরিপাক। এগুলো কোন ধরনের মুখগহ্বরের মধ্যে পরিপাক ক্রিয়া না হয়ে সংগঠিত হয় না। না হলে সরাসরি যে যে উৎপন্নকৃত গ্লুকোজ, আমিষ এবং লিপিড এরা সরাসরি আমরা গলাধঃকরণ করে সে খাবারগুলো কোথায় চলে যায়, পাকস্থলীতে চলে যায়। এবং সেই পাকস্থলীতে যাওয়ার পরেই তাহলে পাকস্থলীর একটা পরিপাক ক্রিয়া আছে। আমরা এতক্ষণ ধরে বললাম যে কি মুখগহ্বরের রাসায়নিক পরিপাক ক্রিয়া। এরপরে এরপরে যেটা আছে কি পাকস্থলীর পরিপাক ক্রিয়া। এই পাকস্থলীর পরিপাক ক্রিয়া আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে এবং তোমাদের সাথে আমার কথা হবে। আমি ধারাবাহিকভাবে পড়িয়ে যাচ্ছি। আজকে শুধুমাত্র তোমাদেরকে পড়ালাম যে কি মুখগহ্বরের মধ্যে কিভাবে যান্ত্রিক পরিপাক ক্রিয়া হয় এবং রাসায়নিক পরিপাক ক্রিয়া হয়। আমি আবার বলতেছি, মুখগহ্বরের মধ্যে রাসায়নিক পরিপাক ক্রিয়া হয় শুধুমাত্র শর্করা জাতীয় খাবার, এবং সেখানে মুখগহ্বরের মধ্যে কোনো ধরনের আমিষ পরিপাক ক্রিয়া, রাসায়নিক পরিপাক ক্রিয়া হয় না, এবং লিপিডের অংশ কি পরিপাক ক্রিয়া হয় না, শুধুমাত্র হয় শর্করা। এই শর্করা পরিপাক ক্রিয়া হওয়ার পরে মুখগহ্বরের মধ্যে গ্লুকোজে পরিণত হয়, বাকিগুলো পরিপাক ক্রিয়া হবে তোমার কি পাকস্থলীর মধ্যে। এইটুকুর মধ্যে তোমাদের কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে যে তোমরা প্রশ্ন করতে পারো। প্রশ্ন আছে? রিদিতা, রিদিতা, শিপা, তমু, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, এখানে না বুঝতে থাকলে প্রশ্ন করতে পারো। কাকলি, এটা সেভ করে রাখ।